আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 19-এর 11, 12, 13 এবং 14 এই চারটি সমস্যার সমাধান করাবো। তোমরা যদি এই 10 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সমস্যাগুলির সমাধান দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে 11 দাগ থেকে শুরু করব। দেখো 11 নম্বর সমস্যাটা, আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। দেখো প্রথমে সমস্যাটা একটু ভালো করে বুঝে নাও। এখানে বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে আমরা যদি আমার বর্তমান বয়সটাকে ধরে নিই, আমার বাবার বর্তমান বয়সটাকে অনায়াসেই বার করে ফেলতে পারবো। কারণ এখানে বলাই তো রয়েছে যে আমার বাবার বর্তমান বয়সটা আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে এইভাবে লিখব। দেখো 11 নম্বর সমস্যাটা, মনে করি আমার বর্তমান বয়সটা ধরবো, তাহলে লিখব আমার বর্তমান বয়স x বছর। ঠিক আছে, অতএব আমার বাবার বর্তমান বয়স কত হবে? আমার বর্তমান বয়সের 7 গুণ। আমার বর্তমান বয়স x বছর, তার মানে x এর 7 গুণ। x এর 7 গুণ মানে কত? 7x, এত বছর। আশা করি এইটুকু সকলেই বুঝতে পেরেছ। এবারের পরবর্তী স্টেপটা দেখো। এখানে কি বলেছিল? 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। দেখো এখানে একটা লাইন আছে 10 বছর পর। তাহলে এবার আমরা বার করব 10 বছর পরে আমার বয়স কত হবে আর 10 বছর পরে বাবার বয়স কত হবে। ঠিক আছে, তাহলে এইভাবে লিখব 10 বছর পর আমার বয়স হবে কত হবে বলো তো? আমার বর্তমান বয়স কত? x বছর। 10 বছর পর বলেছে, তাহলে বর্তমান বয়সের সাথে 10 বছর যোগ করে দেবো, তাহলেই 10 বছর পরে আমার বয়স কত হবে পেয়ে যাব। বুঝতে পারলে? এত বছর। একইভাবে বাবারটা বার করে নেব, তাহলে 10 বছর পর আমার বাবার বয়স হবে, দেখো বাবার বর্তমান বয়স কত? 7x। 10 বছর পর বলেছে, তার মানে 7x যোগ 10, এত বছর হয়েছে। এবার দেখো এখানে কি বলেছিল? 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা সমীকরণটা গঠন করব। তাহলে এইভাবে লিখব, শর্তানুসারে কি বলা ছিল লাইনটা? 10 বছর পরে বাবার বয়সটা আমার বয়সের 3 গুণ হবে। তাহলে 10 বছর পরে বাবার বয়স এখানে বার করেছি, লেখো 7x + 10। এটা হচ্ছে বাবার বয়সটা। আমার বয়সের কত গুণ? 3 গুণ। আমার বয়স কত? x + 10, এর 3 গুণ মানে কি? 3 × x + 10। ঠিক আছে, দেখো সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা সমাধান করব, x এর মানটা বার করব। ঠিক আছে, দেখো বা 7x + 10 সমান, দেখো তিনটাদের সাথে গুণ করে দেবো, এক্সের সাথে 3 গুণ, আবার 10-এর সাথে 3 গুণ। তাহলে এক্সের সাথে 3 গুণ করলে কত হয়? 3x + 3 × 10 = 30। বা এবার এই এক্স যুক্ত পদরা সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, এই সংখ্যাটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, যেভাবে করতে হয় সমাধান আর কি। ঠিক আছে, তাহলে 7x, এই 3xটা ডান দিক থেকে বাম দিকে আসছে মানে চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হবে, প্লাস ছিল মাইনাস হবে। এদিকে 30 ছিল, লিখব এই 10টা চিহ্ন কি রয়েছে? প্লাস, সমান চিহ্নের ডান দিকে গেলে কি চিহ্ন হবে? মাইনাস। তাহলে বা 7x থেকে 3x বিয়োগ কত হয়? 4x। 30 থেকে 10 বিয়োগ করলে কত হয়?
20 বা এক্স সমান, দেখো চারটা এক্সের সাথে কি আছে, গুণ আকারে রয়েছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে, ভাগ আকার হয়ে যাবে, তাহলে 20/4। অতএব এক্স সমান কত, 20কে 4 দিয়ে ভাগ করলে 5। দেখো তো এক্সটা কি ধরেছিলাম, আমার বর্তমান বয়স এক্স বছর, তাহলে এক্সের মান কত বেরিয়েছে, 5 বেরিয়েছে, তাহলে আমার বর্তমান বয়স কত বছর, 5 বছর। এটাই লিখব যে অতএব আমার বর্তমান বয়স 5 বছর। এবং বাবারটাও জানতে চেয়েছিল, আমার বাবার বর্তমান বয়স কত ছিল, দেখো বাবার বর্তমান বয়স 7x বছর সমান কত, 7 ইন্টু এক্সের মান কত পেয়েছি, 5 পেয়েছি, এত বছর। তাহলে 7 গুণ 5 মানে কত, 35 বছর। তাহলে আমার বয়স 5 বছর আর বাবার বয়স কত, 35 বছর। ঠিক আছে, এটাই জানতে চেয়েছিল, এটাই উত্তর। এই যে এখানে দেখে নাও কি বার করতে বলেছিল, আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে আমার বর্তমান বয়স 5 বছর, বাবার বর্তমান বয়স 35 বছর। ঠিক আছে, তো পরবর্তী সমস্যাটা দেখো, 12 নম্বর সমস্যা। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। প্রথমে এই সমস্যাটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে বলেছে যে আমার মামা 1000 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙিয়েছে, ভাঙিয়ে তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। অর্থাৎ এই যে 1000 টাকার চেকটা সে ভাঙালেন, এই চেকটা ভাঙিয়ে সে কতকগুলো 5 টাকার নোট আর কতকগুলো 10 টাকার নোট পেয়েছে। এবং এখানে বলা রয়েছে যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, অর্থাৎ এই 5 টাকার এবং 10 টাকার এই দুটো নোট মিলিয়ে মোট কটা নোট পেয়েছে, 137টা নোট পেয়েছে। আমাদেরকে তাহলে হিসাব করতে বলেছে কতগুলি 5 টাকার নোট পেয়েছেন, এটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নেব 5 টাকার নোট কতগুলো পেয়েছে, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, দেখো এইভাবে লিখব। 12 নম্বর সমস্যা। মনে করি মামা 5 টাকার নোট পেয়েছেন এক্সটি। এটা ধরে নিলাম যে মামা 5 টাকার নোট পেয়েছেন এক্সটি। এইবার আমরা বার করব 10 টাকার নোট কতগুলো পেয়েছেন। ঠিক আছে, তাহলে অতএব মামা 10 টাকার নোট পেয়েছেন। দেখো এই জায়গাটা একটু ভালো করে বোঝো, এখানে কি বলা ছিল যে যদি মামা মোট 137টা নোট পেয়ে থাকেন, আমি তোমাদের একটু আগেই বলেছি এটা মানে 5 টাকার এবং 10 টাকার নোট মিলিয়ে মোট কটা নোট পেয়েছে, 137টা। তাহলে এই 5 টাকার, আমি এখানে একটু লিখে বোঝাচ্ছি, দেখো নোট প্লাস 10 টাকার নোট, এই দুটো নোট মিলিয়ে মোট কটা নোট, 137টা নোট। এখন আমরা বার করতে চলেছি 10 টাকার নোট কতগুলো পেয়েছেন। ঠিক আছে, এখানে দেখো এই 5 টাকার নোট কতগুলো পেয়েছেন আমরা ধরেছি, এক্সটা ধরে নিয়েছি, তার মানে এটা এক্স। ঠিক আছে, আমরা বার করব হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি বার করতে হয় এই এক্সটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হয়ে যাবে, 137, এক্সটা এদিকে গেলে বিয়োগ এক্স। অর্থাৎ যতগুলো নোট তিনি পেয়েছেন, অর্থাৎ 137টা নোট, এই মোট নোট থেকে
যতগুলো 5 টাকার নোট পেয়েছেন সেগুলোকে বাদ দিয়ে দেবো, তাহলেই কতগুলো 10 টাকার নোট পেয়েছেন আমরা বার করে ফেলতে পারবো। এই যে এখানে দেখালাম। তাহলে লিখবো এইভাবে, মামা 10 টাকার নোট পেয়েছেন 137 বিয়োগ এক্স এতটি। হয়ে গেল। এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার এর পরবর্তী স্টেপটা দেখো। এইবার এখানে দেখো, এখানে বলা রয়েছে শুধু 5 টাকার নোট, 10 টাকার নোট। এখন আমরা বার করব 5 টাকার নোট কতগুলো পেয়েছে, এক্সটা 5 টাকার নোট পেয়েছে। এই এক্সটি 5 টাকার নোটের মূল্য কত টাকা বার করব, আর 137 মাইনাস এক্সটি 10 টাকার নোটের মূল্য কত টাকা সেটা বার করব। বুঝতে পারলে? তাহলে এইভাবে লিখবো। দেখো আমি একদম পুরো লিখে লিখে করাচ্ছি, স্টেপ বাই স্টেপ, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো তাহলে এইভাবে প্রথমে লিখব, একটি 5 টাকার নোটের মূল্য কত টাকা হবে বলো তো? তোমরা সকলেই পারবে। একটি 5 টাকার নোটের মূল্য কত টাকা? 5 টাকাই হবে। ঠিক আছে। এইবার কটা 5 টাকার নোট পেয়েছে? এক্সটা। তাহলে লিখব, অতএব এক্সটি 5 টাকার নোটের মূল্য কত হবে বলো তো? একটা 5 টাকার নোটের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে এক্সটি 5 টাকার নোটের মূল্য কত হয়ে যাবে? 5x টাকা। বুঝতে পারলে? একইভাবে একটি 10 টাকার নোটের মূল্য কত টাকা হবে? একটা 10 টাকার নোটের মূল্য 10 টাকাই হবে। আর পেয়েছেন কতগুলো 10 টাকার নোট? 137 মাইনাস এক্সটা। তাহলে এবার বার করব, অতএব 137 মাইনাস এক্সটি 10 টাকার নোটের মূল্য কত হবে বলো তো? এই 137 মাইনাস এক্সটা কার সাথে গুণ হয়ে যাবে? 10-এর সাথে গুণ হয়ে যাবে। 10 গুণ এত টাকা। ঠিক আছে, তো এটা গুণ করে একেবারে লিখে দিচ্ছি। তাহলে 137-এর সাথে একবার 10 গুণ করব, কত হবে? 137 1370 হবে। ঠিক আছে, মাইনাস এক্সের সাথে 10 গুণ করলে হয় 10x এত টাকা। তাহলে আমরা এই এক্সটি 5 টাকার নোটের মূল্য বার করে ফেললাম, 137 মাইনাস এক্সটি 10 টাকার নোটের মূল্য বার করে ফেললাম। ঠিক আছে। আর এখানে ক টাকা বলেছিল দেখো, বলেছে চেকটা ভাঙিয়ে 1000 টাকার, মানে 1000 টাকার একটা চেক ভাঙিয়েছিল। এই 1000 টাকার চেকটা ভাঙিয়ে তিনি কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেয়েছিলেন। আর এখন আমরা বার করলাম কি, তিনি যতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন ততগুলি 5 টাকার নোটের মূল্য কত টাকা হয় সেটা বার করে নিলাম। আর যতগুলি 10 টাকার নোট পেয়েছিলেন ততগুলি 10 টাকার নোটের মূল্য কত হয় সেটা বার করে নিলাম। অর্থাৎ মামার কাছে এই 5x টাকা এবং 1370 মাইনাস 10x টাকা মিলিয়ে মোট 1000 টাকা আছে। এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো তো এইভাবে লিখব যে শর্তানুসারে, দেখো এখানে 5x টাকা আর হচ্ছে 1370 মাইনাস 10x টাকা, এই দুটো টাকা মিলিয়ে মোট কত টাকা? 1000 টাকা আছে। তাহলে 5x প্লাস 1370 বিয়োগ ছিল হচ্ছে যে10x সমান কত? 1000। ঠিক আছে, এবার এখান থেকে এটা সমাধান করে আমরা এক্সের মান বার করে নেব। ঠিক আছে, তাহলে বা 5x, এটা ব্র্যাকেট থেকে বাইরে বার করে নাও। তাহলে প্লাস 1370 মাইনাস 10x সমান কত? 1000। এবার এক্স যুক্ত পদগুলোকে একদিকে রাখো, এই সংখ্যাটাকে সমান চিহ্নের অপর দিকে নিয়ে চলে যাও। তাহলে 5x মাইনাস 10x সমান কত হবে? এদিকে 1000 আর এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 1370। তাহলে বা দেখো 5x বিয়োগ 10x বিয়োগ করলে কত হয়? মাইনাস 5x হয়, সমান 1000 থেকে 1370 বিয়োগ করলে কত হয়? মাইনাস 370 হয়। তাহলে বা x সমান মাইনাস 370 বাই
-5, ঠিক আছে। তাহলে অতএব এক্স সমান কত হবে, 370কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো এদিকে ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। 5 7 35, 5 5 7 2 আর 0, 5 4 20, কত হচ্ছে 74। তাহলে এটা কত হবে 74, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হলো 74। তাহলে এক্সটা কী ধরেছিলাম বলো তো, দেখো এই এক্স কী ধরেছিলাম, 5 টাকার নোট পেয়েছেন কতগুলো, তাহলে আমাদের বেরিয়ে গেল যে 5 টাকার নোট কতগুলো পেয়েছিলেন, 74টি পেয়েছিলেন। এই যে এক্সের মান 74, তাই লিখবে এইভাবে যে অতএব মামা 5 টাকার নোট পেয়েছিলেন 74টি, এটাই উত্তর। ঠিক আছে, এখানে দেখো শুধু 5 টাকার নোটটাই বার করতে বলেছিল, আর যদি 10 টাকার নোটটা বার করতে বলতো তাহলে কী করে বার করতে, দেখো এখানে 10 টাকার নোট কতগুলো পেয়েছিলেন, 137 বিয়োগ এক্স, তাহলে 137 বিয়োগ এক্সের মান 74 বসিয়ে দিয়ে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো পরবর্তী সমস্যাটা দেখো, 13 নম্বর সমস্যা। আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। দেখো এই সমস্যাটা একটু ভালো করে বোঝো। এখানে বলেছে যে সালেম চাচা চাকরি থেকে অবসর গ্রহণের পর তার যে সঞ্চয়, সেই সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটা বাড়ি কিনেছিল। বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। আবার বলেছে যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। কত টাকায় বাড়িটা কিনেছিলেন আর তার সঞ্চয় কত, এই দুটো হিসাব করতে বলেছে। তো দেখো 13 নম্বর সমস্যাটা, তো প্রথমে আমরা এই সালেম চাচার সঞ্চয় কত সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে এইভাবে লিখব যে মনে করি সালেম চাচার সঞ্চয় এক্স টাকা। ঠিক আছে, এইবার আমরা বার করব তিনি বাড়িটি কত টাকায় কিনেছিলেন। লিখব এইভাবে অতএব তিনি বাড়িটি কেনেন, দেখো এখানে বলাই ছিল যে তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। ভালো করে খেয়াল করো, তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে, তার সঞ্চয় কত ধরেছি এক্স টাকা, তার মানে এই এক্সের 1/2 অংশ দিয়ে বাড়িটা কিনেছিল, মানে এক্স টাকার 1/2 অংশ দিয়ে বাড়িটা কিনেছিল। তাহলে বাড়িটি কেনেন এক্স গুণ 1/2 এত টাকায়। আরও একবার বলছি, তার সঞ্চয়ের 1/2 অংশ, তার সঞ্চয় কত এক্স টাকা, তার মানে এক্স টাকার 1/2 অংশ, সেটা কীভাবে বার করতে হয়, এইভাবে এক্স গুণ 1/2 এত টাকা। ঠিক আছে, তাহলে সমান এটা কত হবে x/2 টাকা। বুঝতে পারলে? পরবর্তী স্টেপটা দেখো, এখানে বলেছিল যে তিনি বিপদে পড়ে বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। ভালো করে খেয়াল করো, কেনা দামের 5% বেশি পান। কেনা দাম কত, এই যে কেনা দাম হচ্ছে x/2 টাকা, তার মানে এই x/2 টাকার 5% বেশি পান। তাহলে এইবার আমরা বার করব কেনা দামের 5%, এটা বার করব কত হয়। ঠিক আছে, তাহলে লিখব যে কেনা দামের 5% সমান কেনা দাম কত x/2 টাকা, তার মানে x/2 টাকার 5%। কীভাবে লিখব, আচ্ছা এক লাইন আমি লিখেই করাচ্ছি, x/2 এর 5% সমান x/2 গুণ 5% মানে কি 5/100 এত টাকা। ঠিক আছে,
তাহলে সমান কাটাকাটি করে নাও, 5 20 100, তাহলে এক্স বাই 2 20 কত 40, এত টাকা। বুঝতে পারলে? আবার দেখো এখানে বলা ছিল যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। আবার দেখো বলা রয়েছে কেনা দামের ওপর 8%, তাই ঠিক একইভাবে আমরা কেনা দামের 8% বার করে নেব। ঠিক আছে, ঠিক এইভাবেই কেনা দামের 8% কত হয়, কেনা দাম কত x/2, এই যে তার মানে x/2 টাকার 8%, তাহলে x/2 গুণ 8% মানে কি 8/100, এত টাকা। দেখো কাটাকাটি করো, 2 1 2, 2 4 8, 4 1 4, 4 25 100। ঠিক আছে, তাহলে x/25 1 হচ্ছে 25, এত টাকা। বুঝতে পারলে? তো এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো লাইনটা আরও একবার পড়ো। বলেছে যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন, তাই তো? আর তিনি যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। তাহলে শর্তানুসার এটা এইভাবে লিখব, দেখো কেনা দামের 5% কত x/40 যোগ এই 3,450 সমান কত x/25। ঠিক আছে, তো এইবার আমরা এক্সের মানটা বার করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এক্সের মানটা বার করার জন্য এই x/25কে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, বা x/40 মাইনাস হয়ে যাবে x/25। এই 3,450কে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে চিহ্ন ছিল প্লাস, এদিকে এলে কী হয়ে যাবে মাইনাস। বা দেখো এই 40 আর 25 এদের লসাগু করবো, কত হয় 40 25, 5 দিয়ে যাবে, 5 8 40, 5 5 25, আর দেখো কিছু যাবে না, তাহলে 8 5 40, 40 5 200, লসাগু কত হবে 200। 200কে 40 দিয়ে ভাগ করো, কত হয় 5 হয়, 40 5 200, এক্সের সাথে 5 গুণ করলে 5x, মাইনাস 200কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 8 হয়, 25 8 200, এক্সের সাথে 8 গুণ করলে কত হয় 8x, সমান কত, বা 5x মাইনাস 8x কত হয় মাইনাস 3x বাই 200 সমান মাইনাস 3,450। বা দেখো এই 200টা এদিকে ভাগ আকারে আছে, ডান দিকে গেলে কী হবে গুণ আকার হয়ে যাবে, তাহলে মাইনাস 3x সমান মাইনাস 3,450 ইন্টু 200। বা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, 3x সমান, বা x সমান কত হয়ে যাবে 3,450 ইন্টু 200 বাই কত, তিনটে এদিকে গুণ আকারে ছিল, এদিকে এলে ভাগ আকার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কিছু কাটাকাটি যাবে, 3 1 3, 3 11 33, 3 5 15 0, 1150। ঠিক আছে, তাহলে 1150কে 200 দিয়ে গুণ করলে কত হয়, আচ্ছা হচ্ছে 2,30,000, গুণ করে দেখবে এটাই আসবে 2,30,000। ঠিক আছে, তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা এই যে দেখো ধরেছিলাম সালেম চাচার সঞ্চয়, তাহলে সালেম চাচার সঞ্চয় এখানে বেরিয়ে গেল কত 2,30,000 টাকা। এটা আমরা এবার লিখে নেব যে অতএব সালেম চাচার সঞ্চয় 2,30,000 টাকা। আরও একটা জিনিস এখানে বার করতে বলেছিল যে তিনি বাড়িটি কত টাকায় কিনেছিলেন। এখানে দেখো বাড়িটি তিনি কত টাকায় কিনেছিলেন এখানে বার করেছি x/2 টাকায়, এক্সের মান তো আমাদের জানা, তো এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে লিখব যে অতএব
তিনি বাড়িটি কিনেছিলেন x/2 টাকায় সমান এক্সের মান কত, 2,30,000/2 এত টাকায়। তাহলে 2,30,000কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 1,15,000 টাকা। তোমরা এখানে ভাগ করো, ভাগ করলেই হবে। দেখো 2 দিয়ে 2 একে 2, 2 11 22, 1 10, 2 5 10 আর 0, 1,15,000 টাকা হয়েছে। তো এই দুটোই জানতে চেয়েছিল, বেরিয়ে গেছে, এটাই উত্তর। বুঝতে পারলে? 14 নম্বর সমস্যা। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। দেখো সমস্যাটা একটু ভালো করে আগে বুঝে নাও, কি বলতে চেয়েছে। বলেছে যে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আগে কত দিনের খাবার মজুদ ছিল? 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পর বলেছে আরও 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নিয়েছে। তাহলে এই 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নিলে অবশিষ্ট খাদ্যটা কতদিন চলবে বলো তো? 20 দিনের খাদ্য মজুদ ছিল, 7 দিন পরে তারা এসেছে, তাহলে এই 7 দিন তো তারা খাবারটা খেয়েছে, তাহলে আর কত দিনের খাবার বাকি রয়েছে? মানে অবশিষ্ট খাদ্যটা আর কত দিনের রয়েছে? এই 20 থেকে 7 বিয়োগ করে দিলেই পেয়ে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা ওটাই বার করব। আর সবার প্রথমে আমরা ধরে নেব, এখানে এই যে বার করতে বলেছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, এটা ধরে নেব। যে মনে করি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন, হয়েছে। এইবার 7 দিন পরে বলেছে আরও 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নিয়েছে। তাহলে এবার আমরা বার করব অবশিষ্ট খাদ্যটার কতদিন চলবে। বুঝতে পারলে? এইভাবে লেখাটা লিখব। দেখো 7 দিন পরে 100 জন আশ্রয় প্রার্থী আশ্রয় নিলে অবশিষ্ট খাদ্য চলবে কতদিন? দেখো 20 দিনের মজুদ ছিল, 7 দিন পরের ঘটনা এটা, তাহলে 7 দিন পর্যন্ত তারা তো খাবারটা খেয়েছে, তাহলে আর কত দিনের পরে রয়েছে? 20 দিন থেকে 7 দিন বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাব এতদিন, তার মানে 13 দিন। ঠিক আছে, আগে লোক আশ্রয় প্রার্থী কতজন ছিল? x জন ছিল। এখানে বলেছিল কি 100 জন, আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে। তাহলে এবার আমরা বার করব মোট আশ্রয় প্রার্থী কতজন হয়েছে। ঠিক আছে, তাহলে লিখবো এইভাবে যে এখন আশ্রয় প্রার্থী আগে ছিল কতজন? x জন, আরও 100 জন এসেছে, তার মানে হয়েছে কতজন? x প্লাস 100 এতজন। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে যে পরিমাণ খাদ্য x জন আশ্রয় প্রার্থীর 13 দিন চলে, সেই পরিমাণ খাদ্য x প্লাস 100 জন আশ্রয় প্রার্থীর কতদিন চলে? এখানে বলা ছিল দেখো 11 দিনের মাথায় সব শেষ হয়ে যায়, তার মানে 11 দিন চলে। আরও একবার বলছি, দেখো যে পরিমাণ খাদ্যে x জন আশ্রয় প্রার্থীর 13 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে এই x প্লাস 100 জন আশ্রয় প্রার্থীর কতদিন চলবে? 11 দিন চলবে। ঠিক আছে, তো এইবার আমরা সমীকরণটা গঠন করব যে শর্তানুসারে দেখো তাহলে x জন আশ্রয় প্রার্থীর
কত দিন চলছে? 13 দিন চলছে। তাহলে 13x সমান, আর এক্স প্লাস 100 জন আশ্রয় প্রার্থীর সেই খাদ্যটা কতদিন চলবে? 11 দিন। তাহলে 11 ইন্টু এক্স প্লাস 100। বুঝতে পারলি? তাহলে বা এবার আমরা এক্সের মান বার করব। 13x সমান, এক্সের সাথে 11 গুণ করলে হয় 11x, 100-র সাথে 11 গুণ করলে হয় 1100। ঠিক আছে? তাহলে বা 13x, এটা এদিকে নিয়ে আসবো, বিয়োগ 11x সমান কত? 1100। বা 13 থেকে 11 বিয়োগ করলে 2x সমান হচ্ছে 1100। বা এক্স সমান কত হবে? 1100/2, কারণ দুইটা দিকে গুণ সম্পর্কে রয়েছে। ঠিক আছে? অতএব এক্স সমান কত হবে? 1100-কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 550। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এক্সটা কী ধরেছিলাম? এই যে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন, তাহলে আশ্রয় প্রার্থী কতজন ছিল? 550 জন। লিখব অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। ঠিক আছে? এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তো আজকে এই 14 দাগ পর্যন্তই করালাম। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ এই 15 দাগের যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলির সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।